আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, হঠাৎ ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির। এরপরেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ ফিলিস্তিনি সহ একই পরিবারের সবাই নিহত। জানাবো, সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক বার্তা দিয়ে যা বললেন এরদোয়ান। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এবং সর্বশেষ জানাবো, ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জোটের মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির। ইসরায়েল ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজ্জামা খামেনি তার সামরিক কর্মকর্তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তেহরান টাইমস এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। নিউ ইয়র্ক টাইমস ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে এই প্রতিবেদনই অন্য কিছু গণমাধ্যমের উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন নির্বাচনের আগেও ইসরায়েলে হামলা চালাতে পারে। তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত ৩ কর্মকর্তার উদ্ধৃত দিয়ে টাইমস অফ ইসরায়েল বলেছে, ইসরায়েলি হামলায় ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগেও গত ৩০ অক্টোবর বুধবার একটি উচ্চপদস্থ সূত্রের উদ্ধৃত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার একটি সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দেখা যাবে। তা মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে। ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে বলেছেন, ইহুদিবাদী শাসকদের হামলার বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের সবাই নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়ায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৩ জন। তাদের মধ্যে রয়েছেন একই পরিবারের মা বাবা, সন্তান, নাতি নাতনি সহ সব সদস্যও। গাজার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় উদাস্ত শিবিরটিতে ওই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা ওই শিবিরের বাসিন্দা। পূর্ব সতর্কতামূলক কোনো বার্তা ছাড়াই ইসরায়েল উদাস্ত শিবিরের একটি ভবনে এই হামলা চালায়। ওই সময় লোকজন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। এর আগে শনিবারের হামলায় প্রাণ ঝরেছে আরো ৪৪ ফিলিস্তিনির। গত ১ বছরের বেশি সময় ধরে টানা ইসরায়েলি হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা শহর। ইসরায়েলি বর্বর হামলায় কেঁপে উঠে দেইর আল বালা, সেখানে আশ্রয় শিবিরে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননে যুদ্ধবিরতি করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে করে আরো বেশি প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছে আরো লক্ষাধিক ফিলিস্তিনি, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৫৭৯ জনে। সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রতিক্রিয়ায় অংশ নিতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন, খবর ডেইলি সাভার। এরদোয়ান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এরদোয়ান বলেন, তুরস্কের অগ্র অধিকার হচ্ছে তার সীমানার বাইরে শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। সিরিয়ার
একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত, এটি অব্যাহত থাকবে। সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ, যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেই সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণ অঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে। রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে? 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে। যুদ্ধের 1000তম দিন পার হলেও জানা নেই কবে শেষ হবে এই সংঘাত। যুদ্ধ শুরুর পর দুদিনের মধ্যে তুরস্কের মধ্যস্থতায় আলোচনা হলেও সরাসরি কোনো বৈঠক হয়নি। এই পর্যায়ে এসে উল্টো সাফল্য অর্জন করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের জনসংখ্যা 1/4 কমে গেছে। 60 লাখ মানুষ শরণার্থী হিসেবে বিদেশে আশ্রয় নিয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষেই লাখ লাখ মানুষ হতাহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে। তবে এই যুদ্ধের অবসান নিয়ে আলোচনা এখনো অনিশ্চিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে, আগামী বছর কূটনৈতিক পন্থায় যুদ্ধ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। অন্যদিকে গত জুনেই প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছিল, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চাশা বন্ধ করতে হবে আর 4টি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইউক্রেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের এই পর্যায়ে উল্টো সাফল্য অর্জন করেছে রুশ সামরিক বাহিনী। ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জোটের মহাসচিব। সামরিক জোটে ন্যাটোতে ইউক্রেনীয় সম্ভাব্য সদস্য পদ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জোটের মহাসচিব মার্ক রুট। স্থানীয় সময় ইউক্রেনের সদস্য পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন অগ্রাধিকার হওয়া উচিত রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে যে কোনো শান্তি আলোচনায় আরও অস্ত্র পাঠিয়ে দেশটির হাতকে শক্তিশালী করা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে কোনো মূল্যে ন্যাটো সদস্য হতে চাচ্ছেন। তিনি বলেছেন, কিয়েভের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোতে জোটের সদস্যপদ সম্প্রসারণই ইউক্রেনে 3 বছরের যুদ্ধের উত্তপ্ত পর্যায়ের অবসান ঘটাতে পারে। ন্যাটো মহাসচিব বলেন, ফ্রন্ট পূর্ব দিকে এগোচ্ছে না, এটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মার্ক রুট বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকবে। শক্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে ইউক্রেনীয় সরকারকে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে তা পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত নিতে হবে। জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত সম্মেলনে ন্যাটোর 32টি সদস্য দেশের নেতারা জোর দিয়ে বলেন, ইউক্রেন সদস্য পদ পাওয়ার পথে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কেউ কেউ যুদ্ধ চলাকালীন এবং দেশের সীমানায় স্পষ্টভাবে চিহ্নিত হওয়ার আগে ইউক্রেনকে জোটে নেওয়ার বিষয়ে পিছপা হয়েছে। ইউক্রেনকে যোগ দিতে হলে 32টি দেশকে সর্বসম্মতিক্রমে একমত হতে হবে।